হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 8-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পেজ নাম্বার 199 এখানে পরিবেশ বিজ্ঞানে যেটা 3 নম্বর স্কুল দেওয়া হয়েছে, 3 নম্বর সেট, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এবং তার সঙ্গে নবদ্বীপ হিন্দু স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র থেকে আমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার পরপর দেখে নেব। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের দেখো, প্রথম প্রশ্ন বলছে যে তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা কি হয়? বেশি হয়, তাই না? প্লবতা কিন্তু এক ধরনের বল এবং ঘনত্ব যত বেশি হয় প্লবতাটা তত বেশি হয়। এরপরে নেক্সট, মানবদেহে যে মৌলটির ভাগ সর্বাধিক সেটি হলো, মানুষের শরীরের মধ্যে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কিন্তু হবে এখানে রাইট আনসার। বাইকার্বনেট মূলকের সংকেত হলো দেখো HCO3-, এটা হচ্ছে বাইকার্বনেট। কেমন? HCO3 মনোনেগেটিভ বা শুধু মাইনাস, সেটা হচ্ছে বাইকার্বনেট। আর যখন কার্বনেট হবে তখন CO3 2-, এটা হচ্ছে কার্বনেট। ওকে, কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে? কার্বনে যদি আমরা অক্সাইড দেখি যেমন CO2, সেটা একটা আম্লিক অক্সাইড। এসআইতে অভিকর্ষিত ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। নেক্সট কোয়েশ্চেনগুলোতে চলে যাব। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, টেবিলের ওপর একটি বই স্থির অবস্থায় আছে, বইটি স্থির থাকার কারণ হচ্ছে যে বইটির ওজন, বইটির ওজন অপশান বি, বইটির ওজন নিচের দিকে যেটা কাজ করছে এবং টেবিলের লম্ব প্রতিক্রিয়া সেই দুটো পরস্পর সমান এবং বিপরীতমুখী, তার জন্যই কিন্তু স্থির অবস্থায় আছে। 2-এর 1, এ একটি কালচে রঙের কঠিন পদার্থ, এ লঘু H2SO4 সঙ্গে বিক্রিয়া করে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন করে। এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে দেখো মানে ফেরাস সালফাইড, FeS, ফেরাস সালফাইড। তার কারণ ফেরাস সালফাইড লঘু H2SO4 সঙ্গে বিক্রিয়ায় ফেরাস সালফেট উৎপন্ন করে। ফেরাস সালফেট তার সঙ্গে H2S গ্যাস উৎপন্ন করে, সেই H2S গ্যাসের গন্ধটা হচ্ছে পচা ডিমের মতো। তার মানে এখানে আমার রাইট আনসার যেটা হবে যে অ্যাকচুয়ালি আমাদের এ পদার্থটা কি, সেটা হচ্ছে ফেরাস সালফাইড FeS। 2 নম্বর এবং 2-এর দাগে যে অথবা প্রশ্ন আছে, মানে এই 2 নম্বর আর অথবা, সেটা আমরা একটু পরে দেখব। 3 নম্বর প্রশ্নের আনসারটা আগে দেখে নিই। এখানে বলছে যে বল পরিমাপক যন্ত্র হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। বল বা ওজন, একটি তড়িৎ ধনাত্মক অধাতু হবে হাইড্রোজেন, কারণ এটা ইলেকট্রন বর্জন করে H+ তৈরি করতে পারে। তাহলে ক্যাটায়ন বা ধনাত্মক, এবং সেটা হচ্ছে অধাতু, হাইড্রোজেন অধাতু। ফেরিক সালফেট Fe2SO4 3, এটা হচ্ছে সংকেত। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান পূরণে দেখো স্টিলের বাটি জলে ভেসে থাকে, কিসের জন্য? প্লবতার জন্য। ড্যাশ বাড়লে পতনশীল বস্তুর বেগ বাড়ে, সময় বাড়লে পতনশীল বস্তুর বেগ। তার উপর থেকে একটা বস্তু পড়ছে, যত নিচের দিকে যাবে মাটিতে পড়ার আগে পর্যন্ত বেগ এখানে তার থেকে এখানে বেগ আরও বেশি, আরও নিচে আরও বেগ বেশি। তাহলে সময় বাড়লে বেগটা কিন্তু বাড়ে। গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে কোনটা সবথেকে কম হয়? আকর্ষণ বলটা সবথেকে কম হয়, যেহেতু গ্যাসীয় পদার্থের কণাগুলি দূরে দূরে থাকে, তার জন্য নিজেদের মধ্যে আকর্ষণ বলটা অনেকটাই কম হয়। 4-এর দাগের প্রশ্নগুলো যাদের কাছে প্রশ্নবিচিত্রা নেই স্ক্রিনশট নিতে পারো। এরপরে আমরা 2-এর দাগের যেটা প্রশ্ন ছেড়ে দিয়েছিলাম 2-এর 2, সেটার আনসার আমরা দেখে নেব। বলেছিল যে মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখো। এখানে গাণিতিক রূপ হচ্ছে F সমান G ইন্টু m1m2/d²। অবশ্যই লিখে দেবে যে F হচ্ছে মহাকর্ষ বল, m1m2 হচ্ছে বস্তু কণা দুটির ভর, d হচ্ছে তাদের মাঝের সরলরৈখিক দূরত্ব এবং g হচ্ছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। অথবা দিয়ে প্রশ্ন যে দুটি বেলুনকে পরস্পর ঘষলে দুটি বেলুনে কি জাতীয় তড়িতের সৃষ্টি হবে? এখানে স্থির তড়িৎ আধান তৈরি হবে এবং ভিন্ন জাতীয় আধান তৈরি হওয়ার জন্য এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। 4-এর দাগের প্রশ্নগুলো চলে যাব। 3-এর দাগের আমাদের শূন্যস্থান পূরণ আমরা অলরেডি করে নিলাম। তাহলে 4-এর দাগের প্রশ্ন, 4-এর দাগের প্রথম প্রশ্ন ছিল যে একটা গামলাতে জল আছে, সেই জলের ওজন হচ্ছে ওজন তো নয়, ভর হচ্ছে 5 কেজি। তাহলে এখানে মেঝের ক্ষেত্রফল বলছে 7 মিটার স্কোয়ার। তাহলে আমাদের মেঝেতে এই জলটা কতটা চাপ দেবে সেটা বের করতে হবে। চাপ মানে বল বাই ক্ষেত্রফল, তাহলে বল আমরা বের করবো প্রথমে। জলের ভর বলেছে 5 কেজি। 1 কেজি ভরের যে কোনো বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে টানে, 1 কেজি ভরের বস্তুকে। 2 কেজি ভরের বস্তুকে কত বল দিয়ে টানবে? ইন্টু 2। যদি বলে 3 কেজি তাহলে ইন্টু 3 হবে, সেরকম 5 কেজিকে কী হবে? গুণ 5 নিয়ে কত হচ্ছে? এটা 49 নিউটন। এটা হচ্ছে জলের ওজন, মানে কত বল দিয়ে টানবে, তাই না? মানে অ্যাকচুয়ালি বলের মানটা আমরা বার করলাম। তাহলে জল দ্বারা প্রযুক্ত বল কত? 49 নিউটন। এবার চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে 49 বসাবো। ক্ষেত্রফল বলেছে আমার এখানে প্রশ্নে 7 মিটার স্কোয়ার, তাহলে নিচে 7 মিটার স্কোয়ার বসাবো,
ভাগ করেছি দেখো 49কে 7 দিয়ে, হয়ে গেল আমার 7 নিউটন পার মিটার স্কোয়ার। আর নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে পাস্কাল। তাহলে আমরা বলতে পারবো 7 পাস্কাল, এটা হচ্ছে নির্ণেয় চাপ। নেক্সট, কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17, ভর সংখ্যা 35, কেন্দ্রকের গঠন কেমন হবে? কেন্দ্রকের চেয়েছে, ইলেকট্রনের চাইনি। তাহলে প্রোটন আর নিউট্রন কীরকম রয়েছে, কতগুলো রয়েছে সেগুলো আমাকে দেখাতে হবে, এবং পারলে আমি যেরকমভাবে ছবি অঙ্কন করে দেখিয়েছি সেই ছবিটা অঙ্কন করে দেখাবে, তাহলে আনসারটা পরিপূর্ণ হবে, পুরো নাম্বার কিন্তু পাবে। এখানে পরমাণু ক্রমাঙ্ক বলেছে 17, ভর সংখ্যা 35। তাহলে ভর সংখ্যা যদি 35 হয়, ধরো একটা মৌল, ধরো আমি সাপোজ আমি বলছি সেই মৌলটা হচ্ছে এক্স, ভর সংখ্যা বলেছে 35, নিচে পারমাণবিক সংখ্যা বলেছে 17। তাহলে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, 17টা প্রোটন আছে আর 17টা ইলেকট্রন আছে। তাহলে 17টা প্রোটন, সেটা আমরা লিখবো 17টা প্রোটন আছে। উপরেরটা ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন, তাহলে প্রোটন আর নিউট্রন মিলে 35, শুধু প্রোটন আছে 17টা, তাহলে নিউট্রন কটা মাইনাস করলে পেয়ে যাচ্ছি, তাই না? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করলে নিউট্রন সংখ্যা পাই, সেটা পেয়ে যাচ্ছি 18টি নিউট্রন আছে। তাহলে যখন আমরা নিউক্লিয়াস অঙ্কন করবো, দেখো মাঝেরটা নিউক্লিয়াস, সেই মাঝের নিউক্লিয়াসের মধ্যে আমরা কী করেছি, প্লাস চিহ্ন দিয়ে 17 লিখেছি, মানে 17টা প্রোটন আছে। কোনো চিহ্ন দিইনি, সেটা হচ্ছে 18টি, মানে নিউট্রন হচ্ছে 18টি, যেহেতু নিউট্রনের কোনো আধার নেই তাই জন্য প্লাস মাইনাস কিছুই দেবো না। এরপরে আমরা ইলেকট্রনের গুলো দেখাবো। প্রথম কক্ষে, এই প্রথম যে কক্ষ সেখানে 2টো ইলেকট্রন আমরা দেখিয়েছি, তারপরে কক্ষে আমরা 8টা ইলেকট্রন দেখাবো। আর তাহলে 2 আর 8 হয়ে গেল 10, পড়ে আছে কত, 17 থেকে 10 বাদ দিলে 7টা, তাহলে লাস্ট কক্ষে 3 নম্বর কক্ষে 7টা ইলেকট্রন দেখাবো। এরকমভাবে ছবিটা অঙ্কন করবে। আর মৌলটা সংকেত বলেছে, মৌলটার সংকেত, গঠন সংকেত মানে মৌলটা, মানে এইটা মৌল, এটা 17, এটা 35, এটা কিন্তু জিজ্ঞাসা করেনি। গঠন সংকেত বলেছে মানে Cl2, মানে তার সংকেত কি, সেটা অ্যাকচুয়ালি ক্লোরিন পরমাণু, কেমন? এরপরে ইকো আস বলতে কি বোঝায়? পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌলের অপেক্ষাকৃত কম যোজ্যতার আয়নকে আমরা বলবো আস, আর বেশি যোজ্যতার আয়নকে বলবো ইক। যেমন আয়রন পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, 2ও হয় যোজ্যতা, 3ও হয়। আয়রনের যোজ্যতা 2ও হয়, 3ও হয়। তো কম কোনটা? 2। তাহলে Fe2+ যখন হবে তখন সেটাকে বলবো আমরা ফেরাস আয়ন, আর যখন যোজ্যতা 3 মানে Fe3+ থাকবে সেটাকে আমরা বলবো ফেরিক আয়ন, কেমন? সবসময় কম যোজ্যতা, যাদের একাধিক যোজ্যতা দেখা যায়, একটার বেশি যোজ্যতা দেখা যায়, ধরো কোনো একটা কপার আছে, কপার হয়তো 1ও যোজ্যতা দেখায়, 2ও যোজ্যতা দেখাবে, তাহলে কিউপ্রাস বলবো একটাকে, আর কিউপ্রিক ইক যোগ করবো যেটাতে বেশি যোজ্যতা, কেমন? নেক্সট কোশ্চেন, এখানে বলছে একটি ম্যাগনেসিয়াম ফিতা অক্সিজেন গ্যাসে প্রবেশ করালে কি ঘটে? যখন অক্সিজেন গ্যাসে প্রবেশ করানো হয় তখন তীব্র আলো সৃষ্টি হয় এবং সাদা রঙের গুঁড়ো পদার্থ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, 2Mg+O2 2MgO। এরপরে কোনো মৌলের পরমাণু আয়নে পরিণত হলে তার পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয় না কেন? তার কারণ পরমাণু ক্রমাঙ্ক মানে কি? পরমাণু ক্রমাঙ্ক মানে তার মধ্যে কতগুলো প্রোটন আছে, প্রোটন সংখ্যা। যদি কোনো মৌল থেকে এক বা একাধিক ইলেকট্রন বের হয় তখন সেটা ক্যাটায়নে পরিণত হয়। যেমন ধরো হাইড্রোজেন, সেখান থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তখন সেটা কি হবে, H+ পরিণত হবে। এখানে হাইড্রোজেনের মধ্যে প্রোটন ছিল একটা, ইলেকট্রনও ছিল একটা, পরে এখানে হাইড্রোজেনের মধ্যে প্রোটন থাকবে একটা, ইলেকট্রন কিন্তু হয়ে গেল একটা কম, একটাই ছিল কম বেরিয়ে গেল, তাই জন্য 0। তাহলে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হয় কিন্তু প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। যখন ক্যাটায়ন বা অ্যানায়নে পরিণত হয় তখন প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে। ওকে, তাহলে সেটাই বলছে যে এক বা একাধিক ইলেকট্রন নির্গত হয় তবে সেটি ক্যাটায়নে, এবং যদি এক বা একাধিক ইলেকট্রন গৃহীত হয় মানে গ্রহণ যদি করে তাহলে অ্যানায়নে পরিণত হয়, কিন্তু পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটে। এরপরে পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন হয় না কেন? অবস্থার পরিবর্তন মানে কঠিন থেকে তরল হচ্ছে বা তরল থেকে গ্যাস হচ্ছে, এগুলো ক্লাস 7-এ তোমরা পড়েছো, লিন তাপের কনসেপ্ট। লিন তাপ মানে হচ্ছে কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ ওই বস্তুকে দিতে হয় বা যে পরিমাণ তাপ সে বস্তু থেকে বেরিয়ে আসে বা নিষ্কাশিত হয় সেটাই হচ্ছে লিন তাপ। তাহলে যখন অবস্থান্তর হয় তখন প্রযুক্ত তাপ কঠিন তরল বা গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করে না, পদার্থের মধ্যে লিন অবস্থায় থাকে, মানে হিডেন অবস্থায় থাকে। লিন তাপ মানে সেটা অন্তর্নিহিত তাপ, সেটা পদার্থের মধ্যে বস্তুর মধ্যে অন্তর্নিহিত হয়ে যাচ্ছে, লিন হয়ে যাচ্ছে, লুকিয়ে যাচ্ছে। তাহলে এই লিন তাপটা কাজটা কি করে? এই লিন তাপ পদার্থের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে, নিয়ে অণুগুলির জ্যামিতিক সজ্জাকে ভেঙে দেয়, নিয়ে গতিশক্তি বৃদ্ধি পায়, আন্তরাণবিক ব্যবধান বাড়িয়ে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়। ধরো আইস ছিল, আইস কঠিন পদার্থ, সেটাকে আমি তাপ দেব, লিন তাপ গ্রহণ করবে, 1 গ্রাম আইস 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফ
80 ক্যালোরি করে লিন তাপ গ্রহণ করবে পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম লিন তাপ গ্রহণ করে সেটা 0 ডিগ্রির জলে পরিণত হবে, 0 ডিগ্রি সেলসিয়াসেরই জলে পরিণত হবে। কেমন? এবার এই লিন তাপটা কী করছে, তাদের ভেতরকার এই আকর্ষণ বলগুলোকে কাটিয়ে তাদের মানে জ্যামিতিক সজ্জাকে ছাড়িয়ে দিচ্ছে এবং বা জ্যামিতিক সজ্জাকে ভেঙে দিচ্ছে বরফের, আর তাদের গতিশক্তিকে বাড়িয়ে কণাগুলোকে বা অণুগুলোকে দূরে দূরে সরিয়ে দিচ্ছে, নিয়ে সেটাকে জলে পরিণত করছে। কেমন? নেক্সট, নিউটনের গতিসূত্র অনুযায়ী যদি বলছে বল 3 গুণ করে, তাহলে ত্বরণ কী হবে? বল মানে আমরা কি পড়েছিলাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, বল F = m × a, ভর ইন্টু ত্বরণ। মানে ভর যদি অপরিবর্তিত থাকে তাহলে ত্বরণের সঙ্গে বলটা হচ্ছে সমানুপাতিক। F মানে ফোর্স, সেটা অ্যাক্সিলারেশন বা ত্বরণের সঙ্গে সমানুপাতিক। মানে কি, ত্বরণ যদি বাড়ে বস্তুর মানে বলটাও বাড়বে। আমরা ঘুরিয়ে বলি যে জিনিসটা, সেটা হচ্ছে যদি বেশি বল প্রয়োগ করা হয় তাহলে ত্বরণ বেশি উৎপন্ন হবে, কম বল যদি প্রয়োগ করা হয় তাহলে ত্বরণ কম উৎপন্ন হবে। তাহলে বলের মান পরিবর্তিত হলে বস্তুর ত্বরণের পরিবর্তন হবে। সুতরাং বল যদি 3 গুণ করি তাহলে ত্বরণের মানও কিন্তু 3 গুণ হবে। বল যদি আমরা দ্বিগুণ করি ত্বরণটাও দ্বিগুণ উৎপন্ন হবে। আমাদের ফিজিক্যাল সায়েন্সে সবগুলো কমপ্লিট হলো। লাইফ সায়েন্সে শর্ট কোয়েশ্চেনের আনসারগুলো প্রথমে দেখে নেব। দেখো এখানে চোখের রেটিনায় প্রদত্ত কোনটি মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? রড কোষ। আর কোন কোষটা মনে রাখবে তীব্র আলোয় দেখতে সাহায্য করে? যেটি এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি করে। কোষ পর্দা থেকে তৈরি হয় এবং নিউক্লিয় পর্দাতে গিয়ে শেষ হয়। ওকে, কোষ পর্দা বা প্লাজমা পর্দা থেকে তৈরি হয়, ভুল করবে না। উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক খাদ্য সঞ্চয়ে সাহায্যকারী প্লাস্টিড। সবুজ রঞ্জক হচ্ছে ক্লোরোফিল, তাহলে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে থাকে। আর খাদ্য সঞ্চয়ে সাহায্য করে লিউকোপ্লাস্টিড, তার অপশান এ। প্লাস্টিড 3 রকম। ক্লোরোপ্লাস্টিড, যেটা জন্য পাতা সবুজ হয়, তাহলে খাদ্য তৈরি করা হয়েছে এর প্রধান কাজ। নেক্সট, ক্লোরোপ্লাস্টিড হলো ক্রোমোপ্লাস্টিড। ক্রোমো মানে কালার, তাহলে ফুলের রং, ফলের রং এগুলো তৈরি করবে। নেক্সট হচ্ছে লিউকোপ্লাস্টিড মানে সেটা কি করবে, সেটা খাদ্য সঞ্চয়ে সাহায্য করবে। তাহলে ক্লোরোপ্লাস্টিড ক্লোরোফিল থেকে ক্লোরোপ্লাস্টিড খাদ্য তৈরি করে। ক্রোমোপ্লাস্টিড ফুল ফলের রং মানে অন্যান্য রঙগুলো তৈরি করে। আর লিউকোপ্লাস্টিড খাদ্য সঞ্চয় করে। ওকে, এরপর নেক্সট এখানে বলছে কাজের বিশেষত্ব অনুযায়ী ভাজক কলা, আচ্ছা উদ্ভিদ কলার ভাগ হচ্ছে 2 রকম, ভাজক কলা, স্থায়ী কলা। গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের দেহে কি বেশি থাকে? মাইটোকন্ড্রিয়া আর ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে। নেক্সট আমরা 3 দাগে এবং 4 দাগে যে প্রশ্নগুলো আছে আনসার দেখে নেব। প্রথম প্রশ্ন ছিল 3-1, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? এখানে টেক্সট বুক থেকে আমি আনসার দেখিয়েছি। এই যে উদ্ভিদ কোষের গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না, গহ্বরের আকার ক্রমশ বাড়তে থাকে, তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। এখানে উদ্ভিদ কোষের গহ্বর কী কী জমা থাকে? জল, অক্সিজেন, রেচন পদার্থ ইত্যাদি কিন্তু জমা থাকে। নেক্সট কোয়েশ্চেন, স্নায়ুকলা 2টি কাজ। প্রথম কাজ হচ্ছে স্নায়ুকলা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে, সেগুলো মানে ব্যথা বেদনা হতে পারে, যাবতীয় বাহ্যিক উদ্দীপনা সেগুলোকে গ্রহণ করার মাধ্যমে মস্তিষ্কে নিয়ে যায়। মস্তিষ্ক থেকে সাড়া নির্দিষ্ট অঙ্গে বা কারক অঙ্গ, হাত পা এগুলোতে কিন্তু বা কোনো গ্রন্থিতে সেগুলো পৌঁছে দেয়। 2 নম্বর হচ্ছে জীবদের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে। 2টো বলেছে, প্রথম দুটোই লিখবে। এরপরে পর্দাবিহীন 2টি কোষ অঙ্গাণু, রাইবোজোম, সেন্ট্রোজোম লিখবে। ক্যাকটাসের বৈশিষ্ট্য বলেছে 2টো বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে খুব শুকনো আর গরম পরিবেশে জন্মায় বলে কাণ্ডের কোষে জল সঞ্চয়ী উপাদান মিউসিলেজ প্রচুর পরিমাণে থাকে। 2 নম্বর হচ্ছে এদের কোষের বাইরে মোম জাতীয় পদার্থের আস্তরণ দেখা যায়, ফলে বাষ্পমোচনটার হারটা কম হয়। যেহেতু এমনিতেই জাঙ্গল উদ্ভিদ, তাই না, মরু অঞ্চলের উদ্ভিদ, তাহলে বাষ্পমোচনটাকে কমানোর জন্য তাদের এরকম অভিযোজন দেখা যায়। 4 নম্বর আমাদের লাস্ট কোশ্চেন, পেশি কোষের শ্বাসরঞ্জক কণিকার নাম কি? আনসার হবে মায়োগ্লোবিন। সেন্ট্রোজোমের কাজ কোষ বিভাজনে অংশগ্রহণ করা। আর একজন স্বাভাবিক মানুষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 46টি। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে আমাদের 3 নম্বর যে স্কুলটা ছিল পরিবেশ বিজ্ঞানের, সেটার আনসার দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা আগের প্রশ্নবিচিত্রা সমাধানের ক্লাসগুলো দেখোনি, প্রশ্নবিচিত্রার সমস্ত সাবজেক্টের
যে সমাধানগুলো আমাদের চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে সেগুলো একটা প্লেলিস্টেই পাবে। রয় মার্টিনের একটা প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি, এবং সাবজেক্টিভ ক্লাস যেগুলো চলছে পরিবেশ বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, সেগুলোর আলাদা আলাদা প্লেলিস্ট আছে। সব প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। অবশ্যই পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে, সাবজেক্টিভ ক্লাসে আমাদের নোটস লেখানো হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের নোটস, সেগুলোর ক্লাস যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট অপশানে গিয়ে দেখে নিও। আর আমাদের পেড ক্লাস চলছে, পেড ক্লাসেও 4টে বিষয় গণিত, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের নোটস আমরা পিডিএফ করে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আলাদা আলাদা করে প্রত্যেকটা ক্লাসের। ক্লাস 8-এর গ্রুপে আমরা পিডিএফ নোটস পাঠাই, প্রশ্নবিচিত্র সমাধান যেগুলো তোমরা পিডিএফ দেখতে পাচ্ছ সেগুলো পাঠানো হয়, এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশন ও উইথ আনসার কিন্তু আমরা পেড ক্লাসে পাঠাই। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, যেহেতু অনেকেই যুক্ত হয়ে আছে, বছরের শুরু সবেমাত্র ফেব্রুয়ারি মাস, অনেকে এখনও অ্যাডমিশন নিচ্ছে, তোমরাও কিন্তু অ্যাডমিশন নিতে পারো। কেমন? ইচ্ছুক থাকলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তাহলে আজকে আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।